আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 দেরিতে হলেও হচ্ছে একটা ভিডিও করতেছি যার মাধ্যমে তুমি পুরোপুরি হচ্ছে কিভাবে একদিনের মধ্যে ইংরেজি ফার্স্ট পেপার ফুল রিভিশন দিতে পারবা সেটা ইনশাআল্লাহ আমি হচ্ছে দেখাবো বা বলবো। তো শুরু থেকে হচ্ছে ভিডিওটা মনোযোগ দিও, ভিডিওটা আমি নিজে মুখে 2x স্পিডে বলার চেষ্টা করব। ভিডিওটা একদমই লং হবে না এবং আমি তোমাকে দেখাবো কোনটা আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে। এবার যেহেতু হচ্ছে অভিন্ন পরীক্ষায় প্রশ্ন হচ্ছে ইনশাআল্লাহ প্রশ্ন খুব সহজ হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো প্রথমে আসলে কি পড়বা, এই ভিডিওটা শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য যারা কিনা আমার শিট, আমার রেকর্ডেড ক্লাস, আমার লাইভ ক্লাস, অফলাইন ক্লাস সব করেছে তাদের জন্য। তো যাই হোক, প্রথমে হচ্ছে তুমি হলো ফ্লো চার্ট, সামারি এবং কোশ্চেন অ্যান্সারের শিটটা দেখবা বা ওইটা একটু রিভিশন দিবা, চোখ বুলাবা এবং নিয়ম কানুন গুলা দেখবা। ফ্লো চার্টের ক্ষেত্রে হচ্ছে নাউন ফ্রেজটা একটু গুরুত্ব দিবা। নাউন ফ্রেজ তাহলে কি করতে হয় না করতে হয়, কিভাবে করতে হয় সব হচ্ছে আমি আমার শিটের মধ্যে লিখে দিয়েছি, আমি সুন্দরভাবে ক্লাস নিয়েছি। এছাড়া তুমি যদি ক্লাস শিট কোনোটাই না পাও, আমি কমেন্টের মধ্যে হচ্ছে আমার রেকর্ডের ক্লাস দিয়ে দিব ওইটা। তারপর হচ্ছে সামারির সময় হচ্ছে তুমি ভালো করে দেখবা হচ্ছে সামারি স্টার্ট করতে কিভাবে, দ্য টেক্সট হাইলাইটস, দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এভাবে শুরু করবা। একটা প্যাসেজে 3 ভাগের 1 ভাগ লিখবা, একটা কথা হচ্ছে এক পেজে 70% লিখবা। শেষে একটা সুন্দর ফিনিশিং দিতে হবে, সামারির শেষে অবশ্যই কানেক্টরস ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে যদি একদম শর্টে একটা কথা বলি, কোশ্চেন অ্যান্সার মোটামুটি প্রতিটা 2টা কোশ্চেন অ্যান্সার মিলে যেন মোটামুটি 1 পেজ হয় এরকম লিখবা, যেহেতু 2 মার্কস অনেক এক্সপেন্সিভ। কোশ্চেন অ্যান্সার অবশ্যই একাধিক বাক্যে লিখতে হবে। আই রিপিট, একাধিক বাক্য, একের অধিক বাক্য। এক বাক্য তুমি যদি 6 লাইন 7 লাইন লেখো কোনো লাভ নাই, বুঝছো? তো একাধিক বাক্য লিখবা, 1 পেজের মধ্যে যেন হচ্ছে 70 মোটামুটি 2টা প্রশ্ন লেখা যায় এরকম কোয়ান্টিটিতে লিখবা। আর ওই একাধিক বাক্যের প্রথম বাক্যটা হবে সরাসরি প্রশ্নের উত্তর, আর পরের বাক্যগুলো হবে হচ্ছে প্রথম প্রশ্ন মানে প্রথম উত্তরের ব্যাখ্যা। এই হলো সবার আগে, মানে তুমি যদি এখন পর্যন্ত না পড়ে থাকো, সবার আগে ফ্লো চার্ট, কোশ্চেন অ্যান্সার, সামারি, আমার শিট, যারা আমার ক্লাস করছে, তোমার রুলসের খাতা অথবা এগুলো কিছু না করলেও ভিডিওটা দেখবা। দেখার পরে হচ্ছে এরপরের কাজটা হচ্ছে আমি তোমাকে একটা টপ 20টা প্যাসেজে একটা সাজেশন দিয়েছি, আর ক্লাসের মধ্যে এক্সট্রা আরো 3-4টা বলে দিয়েছি, 24টার মতো দিয়েছিলাম। তো 20টা পড়লেই হবে। তো 20টা টপ ওই যে প্যাসেজের, তোমার কাছে যদি টেক্সট পেপার থাকে, রয়্যাল গাইড থাকে, নবদূত থাকে, অ্যাডভান্স থাকে, যে বই থাকুক না কেন, প্রতিটা যে কোনো একটা গাইডের এই যে 20টা প্যাসেজের ফ্লো চার্ট, কোশ্চেন অ্যান্সার এবং সামারি উত্তর সহ চোখ বুলাবা। এখন লেখার সময় নেই, উত্তর সহ চোখ বোলাবা। এখানে একটু বলে রাখি, ফ্লো চার্টের ক্ষেত্রে হচ্ছে যেন সব বক্স সমান হয়। অবশ্যই ফ্লো চার্টের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, এটা অনেক স্টুডেন্ট ভুলে দিয়ে দেয়। ফ্লো চার্টের মধ্যে যে কথাগুলো আমরা লিখি ওগুলা কোনো বাক্য না, ওগুলো হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশের পরে কখনো ফুল স্টপ হয় না, সাবধান, ঠিক আছে। আর নাউন ফ্রেজটা ভালো করে দেখে যাবা, আমি কিন্তু বলছি ফ্লো চার্টে নাউন ফ্রেজ আসার সম্ভাবনা বেশি। প্রথমটা যেভাবে থাকে বাকি সবগুলো একইভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, আর প্যাসেজ সামারি লেখার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, হুবহু যেন বইয়ের থেকে কপি না হয়ে যায়, নিজে থেকে বানায় লিখতে হবে। তো যাই হোক, যখন তুমি আমার সাজেশনে দেওয়া টপ 20 প্যাসেজের ফ্লোচার্ট, সামারি, কোশ্চেন অ্যান্সার ওগুলোও চোখ বুলায় ফেললা, তার মানে আমার এখানে শেষ। তারপরে আসি, এরপরে হলো তুমি পড়বা হচ্ছে প্রতিটা প্যাসেজ, দেখবা যে 20টা প্যাসেজের মধ্যে তুমি কোনটা বাংলা ভুলে গেছো। আমি কিন্তু সবগুলো পড়াই দিচ্ছি, আমি মোটামুটি 25 থেকে 28টা প্যাসেজ পড়াইছি। তো তুমি ওই টপ 20 অথবা টপ 24 প্যাসেজের মধ্যে অ্যানালাইসিস করে দেখবা কোনটা বাংলা তোমার মনে নেই, সেটা তোমার গাইড থেকে বাংলাটা একবার চোখ বুলাই নিবা। আচ্ছা, চোখ বুলাই নেওয়ার পর দেখো, আমি এই যে তোমরা আমার কাছে 1 বছর 10 মাস পড়ছো, সবচেয়ে বেশি পেইন দিছি হচ্ছে প্যাসেজের ভোকাবুলারি মুখস্থ ক্ষেত্রে। কারণ কি জানো, এখন এই 1-1.5 দিনে ভোকাবুলারি মুখস্থ করার কিন্তু কোনো সময় নেই, আর সময় নেই, এই ভোকাবুলারি পড়ার সময় শেষ। এখন এই একদিনে তুমি ভোকাবুলারি পড়ে কুলায় সারতেই পারবে না। তো তারপরে হচ্ছে তোমার যখন তুমি 20টা প্যাসেজের মধ্যে তোমার মনে হবে যে কোনটার ভোকাবুলারি তোমার কঠিন লাগতেছে, তোমার ভোকাবুলারি কোনটা নাই, এগুলো তো দেখো প্রতিটা প্যাসেজের ভোকাবুলারি, যারা আমার পুরাতন স্টুডেন্ট ছিল তো তাদের প্রত্যেকের খাতা লিখাই দিছি, যারা কিনা আমার বুস্টার কোর্সের স্টুডেন্ট ছিল সবগুলো প্যাসেজের ভোকাবুলারি শিট আমি দিয়ে দিছি। যে প্যাসেজটা তোমার কঠিন লাগে ওগুলো সবগুলো ভোকাবুলারি হচ্ছে তুমি ভোকাবুলারি গুলো রিভিশন দিবা, ঠিক আছে। বা যেটা এখন তো আসলে ভোকাবুলারি দেখার টাইম নেই, তাও তুমি রিভিশন দিবা। দেন তুমি টপ 20 প্যাসেজের প্রতিটা প্যাসেজ থেকে 5টা 7টা এমসিকিউ চোখ বুলাবা তোমার গাইড থেকে। এইভাবে হচ্ছে গাইড শেষ করার পরে তোমার মোটামুটি এই যে প্রথম এমসিকিউ, কোশ্চেন আনসার, ফ্লোচার্ট, সামারি, মোট হচ্ছে আমাদের 35 মার্কসের মানে প্রিপারেশন কমপ্লিট। তারপরে হচ্ছে কিন্তু উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ দেখবা না। তারপরে চলে যাবা হচ্ছে রিঅ্যারেঞ্জে। রিঅ্যারেঞ্জ দেখো চাইলেও কমন পড়ে না, তারপরে হচ্ছে আমি যেগুলো সাজেশন দিয়েছি সেগুলা তুমি তোমার বইয়ে হচ্ছে যেগুলো খুঁজে পাবে সেগুলো ভালো করে পড়বা। মূলত রিঅ্যারেঞ্জে হচ্ছে হুবহু তো কমন পড়ে না, রিঅ্যারেঞ্জে প্লট বা কাহিনী জানাটা বেশি জরুরি। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমি আবারও বলি, খাতায় হচ্ছে এরকম বক্স করে তুলবা, উপরে 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে হচ্ছে এবিসিডি যেগুলো হয়, এবং নিচে একটা ওই পেজটা ফাঁকা রেখে দিবা। পরীক্ষার শেষে অবশ্যই 10 মিনিট আগে পরীক্ষা শেষ করবা, এবং যদি সময় থাকে তুমি হচ্ছে ওইটা তুলে লিখবা।
প্যারাগ্রাফ আকারে তুলে লিখবা, পয়েন্ট করে না, প্যারাগ্রাফ আকারে, ঠিক আছে? আচ্ছা, রিএনএস হচ্ছে আমার যেগুলো সাজেশন আছে, আমি আবারও বললাম, আমি আমার অফলাইন স্টুডেন্টদের যারা অফলাইনে পড়ছে সবাইকে সাজেশন শিট দিছি। আমি ভাবতেছি যে এবার আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এইচএসসি 26-এর হচ্ছে দেখি ড্রাইভ লিঙ্কও দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব না। তো এইটা একটা কথা। আর যদি না দিতে ভুলেও যায়, তুমি তোমার ফ্রেন্ডের থেকে সাজেশনের ছবি তুলে নিও। আচ্ছা, এই তো রিঅ্যারেঞ্জ গেল, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ এখন তুমি যেটাই খুঁজে পাবো না, এখন জেমিনাই আছে, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি ফলো করবে না, চ্যাট জিপিটি অনেক ভুল দেয়। জেমিনাই, গুগলে যে জেমিনাই আছে, জেমিনাইকে বলবো যে এই রিঅ্যারেঞ্জটা বিভিন্নভাবে আমাকে দাও, ঠিক আছে? ও লিখে দিবে। আচ্ছা, তারপর রিঅ্যারেঞ্জ গেল। এরপরে সাথে সাথে হচ্ছে পড়বা হচ্ছে গ্রাফ চার্ট। গ্রাফ চার্টে হচ্ছে মেইন কথা কি জানো, গ্রাফ চার্ট আসলে পড়া লাগে না, গ্রাফ চার্টের রুলস পড়তে হয়। তোমাদের আমি একটা সুন্দর সেরা শিট দিছি, যে শিট, এবং ক্লাসেও আমি করাইছি, লিখে লিখে পড়াইছি যে কিভাবে গ্রাফ চার্ট স্টার্ট করতে হয়। গ্রাফ চার্ট হচ্ছে আমি সংক্ষেপে বলি যে গ্রাফ চার্ট 4 প্যারা লিখবা, প্রথমে স্টার্টিং, দ্বিতীয় এবং তৃতীয় প্যারা হচ্ছে মেইন গ্রাফের প্লটটা লিখবা, এবং চতুর্থ প্যারা এসে হচ্ছে গ্রাফের সম্পর্কে কিছু বলবা, গ্রাফ রিলেটেড কিছু না, ওইখান থেকে কি, যেমন ধরো লিটারেসি রেট নিয়ে আসলে এডুকেশন নিয়ে বলবা, ইন্টারনেট ইউজার্সদের নিয়ে বললে ইন্টারনেট নিয়ে বলবা, এরকম ভাবে হচ্ছে। গ্রাফ চার্ট আসতে পারে, পাই চার্ট আসতে পারে, যেহেতু অভিন্ন কোশ্চেন পাই চার্ট আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমার মনে হচ্ছে গ্রাফ চার্ট আসতে পারে। এগুলো আসলে গ্রাফ চার্ট পাই চার্ট পড়া লাগে না, রুলস পারলে হয়ে যায়। আমার যে গ্রাফ চার্টের একটা সেরা শিট আছে, ওইখানে আমি এটাও বন্ধু লিখে দিয়েছি যে বৃদ্ধি পেলে ইনক্রিজিং, ইনক্রিজিং কি সিনোনিম লেখা যায়, কমলে ডিক্রিজ, ডিক্রিজে কি সিনোনিম লেখা যায়, 5 বছর পরে আফটার 5 ইয়ার্স না লিখে আর কি কিভাবে লেখা যায়, সব কিন্তু আমি বুঝাই দিছি। গ্রাফ চার্টের রুলস পারলে হয়ে যায়। গ্রাফ চার্ট পড়বা, তারপর হচ্ছে আমার যে সাজেশনে যে টপ যে গ্রাফ চার্ট গুলো দেওয়া ছিল সাজেশন থেকে, ওগুলো একবার চোখ বুলে যাবা। যারা আমার অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 কোর্স অফলাইনে, তাদের কাছে তো সব রেডি করাই আছে, ঠিক আছে? যারা আমার অ্যাসাইনমেন্ট গুলো করছো, আর যারা বুস্টার করছে অ্যাসাইনমেন্ট রেডি নাই, তারা হচ্ছে এখন ভালো করে পড়ে নিবা। গ্রাফ চার্ট শেষ হওয়ার পরে কমপ্লিটিং স্টোরি ধরবা। দেখো, অভিন্ন পরীক্ষায় আসলে কমপ্লিটিং স্টোরি আসার সম্ভাবনা, মানে আমি তো সবসময় বলি ক্রিয়েটিভ আসবে, কিন্তু এবার মনে হচ্ছে যে ক্রিয়েটিভ আসতে পারে, আবার হচ্ছে তথাকথিত আসতে পারে। যেহেতু পুরো সারা বাংলাদেশের সেম পরীক্ষায় প্রশ্ন হচ্ছে, তার মানে হচ্ছে বাংলাদেশে ওই বান্দরবনের ওই সবচেয়ে লো লেভেলের অঞ্চলে যে ছেলেটা যে প্রশ্ন পরীক্ষা দিবে, আর তুমি হচ্ছে একই প্রশ্ন পরীক্ষা দিবা, যে কিনা একদম খুব ভালো আছে। তার মানে হচ্ছে টিচার সবার কথা ভেবে হয়তো ওই যে ভাল্লুক বন্ধুর কাহিনী, বাঘ ছেলের কাহিনী, মানে তথাকথিত ট্র্যাডিশনাল স্টোরি দিতে পারে। তবে তোমার প্রিপারেশনটা থাকবে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরির মতো। দেখো, ক্রিয়েটিভ স্টোরি আমি আবারও বলতেছি, ক্রিয়েটিভ স্টোরি কোনো সাজেশন হয় না, ক্রিয়েটিভ স্টোরির রুলস দেখে যাবে। আমি সুন্দর একটা কমপ্লিটিং স্টোরি শিট দিছি, ক্লাস নোট করাইছি, ক্লাসে সুন্দরভাবে বলছি। এগুলো না পাইলে আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ওইটাও দেখতে পারো। কমপ্লিটিং স্টোরি 3 প্যারা লিখতে হবে। সবার উপরে গল্পের প্রবাদ বাক্য দেওয়া যাবে না, গল্পের টাইটেল দেওয়া যাবে না, সবার উপরে গল্পের নাম দিতে হবে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। 3 প্যারার মধ্যে প্রথম মানে স্টার্টিং, অসম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ করা, এরপর হচ্ছে ফুল স্টোরি, লাস্ট প্যারা হচ্ছে তুমি ওই গল্প থেকে কি শিখছো, প্লাস লাস্টে এসে গল্পের টাইটেল দিতে হয়। এখানে একটা জিনিস বলে রাখি, গ্রাফ চার্টে হচ্ছে ভুলেও তুমি ইয়া দিবা না, কি বলে, গ্রাফ চার্টে হচ্ছে উই লেখা যাবে না, ইট ক্যান বি সেড দ্যাট, ইট ক্যান বি সেড দ্যাট, মানে ভুলে আসে না, উই ক্যান সি দ্যাট, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা উই লিখে ফেলি। গ্রাফ চার্টে ভুলে উই লেখা যাবে না, সামারিতে উই লিখবা না, মানে উই লেখাটাই যাবে না, ইট ক্যান বি সেড দ্যাট, ইট ক্যান বি আন্ডারস্টুড দ্যাট, এগুলো লিখতে হবে, ঠিক আছে? তো কমপ্লিটিং স্টোরিতে উই লেখাটা সর্বোচ্চ পরিমাণে অ্যাভয়েড করবা, যেটা আমাদের মানে একদম হাতে আইসা পড়ে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমি আবারও বলতেছি, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এখনো রিভিশন দিবা না, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিভিশন দিবা হচ্ছে সবার লাস্টে, ঠিক আছে? তারপরে কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি শেষ করার পরে হচ্ছে তুমি হলো আমাদের তো ইমেইলও আসতে পারে, লেটারও আসতে পারে, তাই না? ইমেইলও আসতে পারে, লেটারও আসতে পারে। তো আমার মনে হচ্ছে এবার ইনফর্মাল লেটার মানে চিঠি আসার সম্ভাবনাই বেশি। তো ইনফর্মাল লেটার হচ্ছে তুমি 2 পেজে লিখতে পারো, রাইট টু লেফট, আর ইমেল যদি আসে তাহলে ওয়ান সাইড, হয় রাইট নাহলে লেফট, ঠিক আছে? ফরম্যাটটা দেখে যাবা। ইমেলের ফরম্যাট হচ্ছে ফ্রম টু সেন্ড, সেন্ডের মধ্যে হচ্ছে টাইম থাকবে, ঠিক আছে? ফ্রম টু সেন্ড এটা। আর হচ্ছে ইমেলের লেটারের চিঠি তো ফরম্যাট তুমি জানো, ওই বক্স থাকতে হবে, লাস্টে এসে ফ্রম টু স্ট্যাম্প, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, ইমেলের মধ্যে হাউকাও আজের কথা না, ইনফর্মাল লেটারের মধ্যে লেখা যায়। আর কোলন গুলা যেন ইমেলের সব ঠিকঠাক থাকে, এই হচ্ছে কথা। বেশি অতিরিক্ত কোনো কথা লেখা দরকার নেই ইমেলে। চিঠি বা ইমেল যেটা আসো, এটা তো অনেক শর্ট, এই জন্য হচ্ছে তুমি যতটা পারো মেইন কথা লিখবা, ঠিক আছে? তো এই গ্রাফ গেল, তারপরে হচ্ছে কি বলে কমপ্লিটিং স্টোরি গেল, তারপর আসি হচ্ছে তোমার ইমেল গেল, 5 7 12 আর 10 22। এবার আসি হচ্ছে প্যারাগ্রাফ। দেখো, প্যারাগ্রাফ তো ইংলিশ ফার্স্ট পেপার আমি যা সাজেশন দিছি, যারা আমার কাছে অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 করছে, তাদের তো মানে হয়েই গেছে, মানে এনাফ। তো তারপরে যদি আমি বলি, ফার্স্ট পেপারে হচ্ছে ফার্স্ট পেপার রিলেটেড প্যারাগ্রাফ গুলো মনে একটু বেশি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা আছে, যেমন এআই, বুলিং, হ্যাঁ, প্রিমেচিউর ম্যারেজ, এগুলো আসার সম্ভাবনা আছে, ফোক মিউজিক, সিভিক এঙ্গেজমেন্ট, এই 4টা 5টা মনে একটু বেশি ইম্পর্টেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট আমার সাজেশনে ছিল না, পরবর্তীতে আমি অ্যাড করছিলাম, ওগুলো একটু ভালো করে পড়ে যাবা। এডুকেশন এন্ড টেকনোলজি আর কি, ঠিক আছে? মানে এইটাই, মানে ফার্স্ট পেপার রিলেটেড প্যারাগ্রাফ গুলো ফার্স্ট পেপারে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো ফার্স্ট পেপারের প্যাসেজ ইংলিশ ফরওয়ার্ডে বইগুলোর মধ্যে আছে আর কি।
ঠিক আছে, এই তো গেল। আর হচ্ছে 3.5 পেজ, 3 পেজ, 3 পেজের একটু বেশি লেখা ট্রাই করবে। সবসময় হচ্ছে না জোড়া মেনটেন করবা। জোড়া বলতে হচ্ছে কি, তোমার যে কোনো রিটেন পার্ট জানো তোমার মানে ইসের হচ্ছে বাম সাইড থেকে, লেফট থেকে শুরু হয়। মানে ধরো প্যারাগ্রাফ লিখলা, 3.5 পেজ লিখলা, তার মানে আবারও বাম থেকে, এরপরে যে গ্রাফ লিখলা ওটাও 3.5 পেজ লিখলা। মানে সবকিছু যেন বাম থেকে শুরু করার চেষ্টা করতে হবে, যেন স্যার তোমার খাতা মেলে দেখে কমফোর্ট ফিল করে। তো এরপর আছে থিম। তো থিমের ক্ষেত্রে একটু বলি, থিম মানে হচ্ছে কবিতা, থিম লেখা। থিম মানে হচ্ছে তুমি ওই কবিতা থেকে কি শিখলা বা কি বুঝাইতে চাইছে, নট কবিতার কাহিনী কি, কবিতা থেকে আসলে কি শিখাইতে চাইছে বা মূল কথা কি, যেটা বাংলা আমরা সারমর্ম পড়ি সেটা। থিম হচ্ছে বেশি বড় লিখতে হয় না, থিম হচ্ছে আমাদের একটা কবিতা দিবে, কবিতা সিনও হইতে পারে, আনসিন হইতে পারে। এখন পর্যন্ত তেমন কোনো আনসিন কবিতা আসে নাই। থিমের আমি একটা সেরা শিট বানাইছি, ওখানে 15টা ইংলিশ ফরওয়ার্ডে বইয়ে থাকা কবিতা আছে। আশা করা যায় ওইখান থেকে আসবে, তবে যদি আনসিন আসে তাহলে বলবো ব্যাড লাক, কিন্তু আমার মন বলতেছে আনসিন আসবে না, কারণ অভিন্ন পরীক্ষার প্রশ্ন হচ্ছে। তার মানে অবশ্যই হচ্ছে টিচার দেখবা তোমাদের বইয়ে যে মোট, মানে এক কথা হচ্ছে আমার শীট তো আমি দিচ্ছি, যারা শীট নাও না আমার ফটোকপি ওই যে শাইন স্কুলের সামনে ডিসেন্ট কম্পিউটার, ওইখান থেকে নিয়ে নিবা। ওইখানে 15 থেকে 16টা কবিতা আছে। ওই কবিতার হচ্ছে ওই কবিতাগুলোর মধ্যে আমি বাংলা বুঝাই দিছি, তারপরে থিম লিখে দিছি, সামারিও লিখে দিছি। ঠিক আছে, তো থিম হচ্ছে সিন আনসিন দুইটাই আসতে পারে। শোনো, আনসিন আসলে না তুমি ভয় পাবা না, কারণ পৃথিবীর কারো আনসিন কমন পড়বে না। কারণ ওইখানে প্রশ্নপত্র যদি আনসিন দিতে চায় তাহলে সে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এটাও দিতে পারে। বিষয়টা বুঝছো? তো আর ম্যাক্সিমাম সময় ইংলিশ ফরওয়ার্ডে বই থেকেই দেয়, ওগুলা থিমটা দেখে যাবা। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে ভয় পায় যে সামারির ক্ষেত্রে তো সবসময় প্যাসেজ সামারি আসে, কবিতা সামারি কি আসতে পারে কিনা। হ্যাঁ, সামারি তো আমাদের সিন প্যাসেজ থেকে আসে, কবিতা সামারিও আসতে পারে, কিন্তু বিগত বছরে এখন পর্যন্ত আসে নাই। অভিন্ন পরীক্ষার প্রশ্ন হচ্ছে কবিতা সামারি দিবে না। তারপর আমি বলবো, দেখো আমি তোমাকে যে লাস্টে যে শীটটা দিছি ওখানে 15টা কবিতার থিম, সামারি, বাংলা ট্রান্সলেশন সব লেখা আছে। তুমি একটু চোখ বুলা যাবা। শোনো, কবিতা ক্ষেত্রে হচ্ছে প্রথম লাইন শেষ লাইন এটা মাথায় রাখবা, তাইলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে এগুলো শেষ করার পরে আগামীকালকে সন্ধ্যায় উইথ ক্লুজ উইদাউট ক্লুজ শুরু করবো। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কেন হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আগে পড়তে বললেন না? যদি তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আগে পড়ো তাহলে তোমার হিউজ পরিমাণ টাইম নষ্ট হবে। তোমার সময় যত বাড়বে, তোমার সময়কে ইউটিলাইজ মানে সময়কে কাজে লাগানোর টেন্ডেন্সি তত হচ্ছে মানে বাড়বে আর কি। মানে ধরো এখন উইথ ক্লুজ যদি পড়ো তুমি, তোমার যদি 3 ঘন্টা লাগে, আগামীকালকে যেহেতু পরশু পরীক্ষা, আগামীকালকে ওইটা হচ্ছে শেষ করতে লাগবে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা। তার মানে তোমার টাইমটা সেভ হবে, কারণ সময় যত নিকটে আসবে তোমার সময় নষ্ট তত কম হবে। তো এরপরে হচ্ছে লাস্টে এসে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ধরবা। একটা কথা বলে রাখি, ইংলিশ ফার্স্ট পেপারে তুমি A+ পাবা কি পাবা না এটা পুরোপুরি নির্ধারণ করবে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এবং রিয়ারেঞ্জ। এই দুইটা মিলে হচ্ছে 25 মার্কস, উইথ ক্লুজে 5, উইদাউট ক্লুজে 10, আর হচ্ছে রিয়ারেঞ্জ হচ্ছে 10। তো উইথ ক্লোজ উইদাউট ক্লোজের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, সবার আগে আগে একটু রুলস, মানে আমার যে শীটটা উইথ ক্লোজ উইদাউট ক্লোজের, ওই শীটটা একটু রিভিশন নিয়ে নিবা। ওই শীটের মধ্যে সেন্টেন্স মেকিং রুলসে কোথায় নাউন দিতে হয়, কোথায় অ্যাডজেক্টিভ দিতে হয়, এগুলো খুব সুন্দর ব্যবহার আছে। তারপর আমি একটু শর্টকাটে বলে দিই, নাউনের আগে অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। ঠিক আছে, তারপরে ওই শুধু ওই রুলস রিভিশন দিলে হবে না, সেকেন্ড পেপারের আর্টিকেলের যে ক্লাস নোটটা আছে, যারা আমার অনেক পুরাতন স্টুডেন্ট তাদেরকে আমি ক্লাস নোট করাইছি, যারা আমার কোর্সের স্টুডেন্ট তাদেরকে আমি শীট দিছি, ওইটা একটু চোখ বুলা যাবা। প্লাস প্রিপোজিশনটা একটু চোখ বুলা যাবা, কারণ ওইখানে উইথ ক্লোজ উইদাউট ক্লোজে সেন্টেন্স মেকিং রুলস মানে আমার এগুলো এগুলো তারাই বুঝবে যারা আমার কাছে আসলে পড়ছে, বুস্টার কোর্সে পড়ছে বা পুরান স্টুডেন্ট। ফার্স্টে উইথ ক্লোজ উইদাউট ক্লোজের রুলস রিভিশন দেওয়ার পরে আর্টিকেল আর প্রিপোজিশন একটু চোখ বুলা যাবা। এই তিনটা করার পরে হচ্ছে প্রথমেই হলো বিগত বছরের কোশ্চেন, অর্থাৎ 24 আর 25 সালের কোশ্চেনটা দেখবা, 18 আর হচ্ছে 19 সালের কোশ্চেনটা দেখবে। এখন তো এত সময় নাই, অভিন্ন পরীক্ষার প্রশ্ন তো সহজে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখবা, উইদাউট ক্লোজে যদি ইংলিশ ফার্স্ট পেপারের কথা কথা ড্রিমস, সিভিক এঙ্গেজমেন্ট, ওয়াটার ওয়াটার এভরিওয়ার এইসব দিয়ে দেয়, এইসব দিতে পারে, ম্যানভিলি এইসব দিতে পারে। ইংলিশ ফার্স্ট পেপার থেকে যদি কোনো প্যাসেজ দেয় তাহলে চেষ্টা করবো হচ্ছে সবসময় ওই হুবহু ওই ওয়ার্ডটা বসানো। ঠিক আছে, তো এই আর কি মেইন কথা। এই তো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ মোটামুটি বিগত কম হইলো 30টা প্র্যাকটিস করতে হবে। এখন নিজে থেকে প্র্যাকটিস করার কোনো সময় নাই, সেটা জাস্ট উত্তর দেবা উইদাউট ক্লুজ উইথ ক্লুজ, জাস্ট অ্যান্সার বের করে দেখবা যে কেন হচ্ছে। প্রথমে ডিটেক্ট করবা যে এখানে শূন্যস্থানে কোন পার্সন স্পিচ হওয়া উচিত, তারপর হচ্ছে উত্তরটা কি লিখছে। এখন হচ্ছে নিজে থেকে পরীক্ষা দেওয়ার সময় নেই। পরীক্ষা হলে পরামর্শ হচ্ছে তুমি মরো বাঁচো 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা শুরুতে ভুল করে, কোশ্চেন অ্যান্সার এমসিকিউ রে হচ্ছে একভাবে, কোশ্চেন অ্যান্সারকে 2 ভাবে না, সাবধান। 1 এর মধ্যে 2টা পার্ট, 1A 1B। দেখো অ্যান্সার 1 এন্ড লিখবা না, অ্যান্সার টু দি কোশ্চেন নং 1A, অ্যান্সার টু দি কোশ্চেন নং 2B, এরপরে সরি 1B। তারপরে ফ্লোচার্ট কিন্তু 3 নাম্বার আইটেম না, ফ্লোচার্ট হচ্ছে 2 নাম্বার আইটেম, এগুলো ভুল করা যাবে না। আর ওই যে 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2 লিখে ব্লান্ডার করো না, এগুলো সাবধান। তুমি হাজার সেন্সিটিভ হও, তুমি এই ভুলগুলো করবা। আর স্পেলিং মিস্টেক করা যাবে না, এগুলোতে মার্কস কাটা যাবে। তুমি 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে সব শেষ করে তারপর হচ্ছে রিভিশন দেওয়ার টাইম রাখবা। গ্রাফ চার্টের ছবি আঁকা বাধ্যতামূলক না, তোমার হাতে যদি টাইম থাকে তুমি গ্রাফ চার্টের জন্য, মানে এক কথা কি জানো, তুমি টাইম বাজেট করে নিবা। মানে তুমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা রিয়েনেন্স তুলে লেখার, প্যারাগ্রাফ আকারে, গ্রাফ চার্টে ছবি আকার, এটা তোমার খাতার ইমপ্রেশনটা বাড়ে। বুঝছো, এই হলো কথা। হ্যাঁ, অনেকে আবার বলে ইমেল হলে বক্স করবো কিনা। হ্যাঁ, ইমেলের হলে হচ্ছে বক্স করলে সুন্দর দেখা যায়, ফ্রন্ট টু সেন্টারের জন্য একটা বক্স,
আর যে চিঠি মানে কথাটা লিখবা ওটার জন্য একটা বক্স। যদি ইমেলে এরকম আসে, দেখো এখনকার যুগে সব দিন বাড়তেছে, ক্রিয়েটিভ বাড়তেছে, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, যদি এরকম আসে তুমি তোমার ওই যে বিদেশে হচ্ছে অ্যাডমিশনের জন্য ভর্তি হবে, অ্যাডমিশন প্রসিডিওর জানার জন্য বাইরের ইউনিভার্সিটির একটা হচ্ছে ইয়া লেখো, বাইরের ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি প্রক্টরের কাছে বা অথরিটির কাছে হচ্ছে একটা ইমেল লেখো। তো তোমার কাজ হবে কি জানো, তুমি কি করবা, প্রশ্ন যদি দিয়েই দেয় যে সাপোজ তুমি ওই হার্ভার্ড ইউনিভার্সিটি মেইল করলা, তো তখন তো কোনো পেইনই নেই। তুমি কি করবা, জেমিনাইতে যাবা, জেমিনাইতে গিয়ে হচ্ছে টপ 10 ইউনিভার্সিটি ইন অ্যাব্রোড, এটা ইমেল লেখা সার্চ দিবা, দেখবা ওরা একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে যে বাইরের দেওয়া 10টা ইউনিভার্সিটি ইমেল কি কি হইতে পারে, কিরকম দেখতে, তুমি একটা কনসেপশন নিবা যে হ্যাঁ বাইরের ইউনিভার্সিটি ইমেল গুলা দেখতে ওরকম, তো টুতে গিয়ে ওইটা লিখবা। মানে তথাকথিত ইউনিভার্সিটি ইমেল গুলা কিন্তু অফিসিয়াল ইমেল, হ্যাঁ ওগুলা এডু ইমেল বলে, এডু মেইল বলে আর কি, ওগুলা কিন্তু নর্মালি ওই যে তাহিদুল ইসলাম ঈশান@gmail.com এর মতো থাকে না, ওটা একটু দেখে নিবা। জেমিনাইতে সার্চ দিবা হার্ভার্ডের ইমেল কি, অক্সফোর্ডের ইমেল কি, তাহলে এমআইটির ইমেল কি, তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে যে ইমেল গুলো দেখতে কেমন। অনেক সময় থাকে যে আস্কিং প্রসিডিওর, মানে বাইরের দেশে আস্কিং, মানে বাইরের দেশে ইউনিভার্সিটিতে এনরোল করতে চাই, এখন তাদের উদ্দেশ্যে একটা ইমেল লেখা যে আপনার এখানে ভর্তি হতে আমার কি কি লাগে, তো ওরকম আসতে পারে। এই তো, তাহলে আশা করা যায় অল ওভারঅল হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও বললাম, আর প্যাসেজ আসার ক্ষেত্রে হচ্ছে তিন টাইপের প্যাসেজ আসবে, দেখবা সিভিক এঙ্গেজমেন্ট টাইপ একটা ক্যাটাগরি, তারপর অ্যাডোলেসেন্স টাইপ একটা ক্যাটাগরি, ফোক মিউজিক টাইপ একটা ক্যাটাগরি, ওয়াটার ওয়াটার এভরিওয়ার একটা ক্যাটাগরি, ম্যানভেলি বা হচ্ছে ব্রজেন দাস, নিশাদ মজুমদার এটা একটা ক্যাটাগরি, এই টাইপের আসবে আর কি। তিন রকম আসবে। কোনটা কি আসবে, বড় বড় একদম দেখবে একটু যে প্যাসেজগুলো একটু শর্টকাট টাইপ, যেমন গাজীপিট টাইপ, হ্যাঁ, তারপরে হিউম্যান রিলেশনশিপ যেটা আছে, হ্যাঁ হিউম্যান রিলেশনশিপ যেটা ওই যে রিলেশনশিপ কেন দরকার, এগুলো দেখবে সাধারণত সামারিতে দেয়, বুঝছো। আর ফোক মিউজিক টাইপ যেগুলো আছে, যেগুলো বৈশিষ্ট্য ভিত্তিক বেশি আর কি, যেমন অ্যাডোলেসেন্সের লেসন 1, ফোক মিউজিক, এগুলো হচ্ছে দেয় ফ্লো চার্টে। আর যেগুলো একটু প্যাসেজ গুলো বড় বড়, ওগুলা দেওয়া হচ্ছে এমসিকিউ কোশ্চেন আনসারের জন্য। তো যাই হোক, উইথ ক্লুজ একটু ভালো করে পড়বা, কিন্তু এটা কালকে পড়ো, কালকে সন্ধ্যার পরে পড়বা, বুঝছো, ওইটা পড়ে ঘুমাবা। হ্যাঁ, এই হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। আশা করি খুব সংক্ষেপে আমি তোমাকে বুঝাইতে পারছি। যে কোনো সমস্যা আমাকে যে কোনো রাত 2টা 3টা 4টা 5টা কল দিও, আমি তোমার কল হাসি মুখে ধরবো। সবাই ভালো করে পরীক্ষা দিও। ইয়ামানিল্লাহ, ইংলিশ সেকেন্ড পেপারের ভিডিও আসতে এত দেরি হবে না, একদম পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি সেকেন্ড পেপারের ভিডিও আপলোড করে দিব, তুমি বিকালের মধ্যে দেখতে পারবা। আর পরীক্ষা দেওয়ার পর রিয়ারেন্স মিলানোর এই টেন্ডেন্সি আগে থেকে বলে দিলাম, বাদ দিয়ে দিবা। রিয়ারেন্স দেখবা হইলে সব হবে, সব ভুল টুল যাবে, ডিপ্রেশনে চলে যাবা, ওটা আরো বিপদ ধরবে। এমসিকিউ এত মিলানো দরকার নেই, এমসিকিউ আর রিয়ারেন্স এই দুটো তো মিলাইতে চাও, এত মিলানো পেন খেয়াল লাভ নাই। ফ্লোচার্টের ক্ষেত্রে নাউন ফ্রেজ সাবধান, আমি আবারও বললাম, সামারি ক্ষেত্রে স্টার্টিংটা সাবধান, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। উইদাউট ক্লুজ আর উইথ ক্লুজের ক্ষেত্রে হচ্ছে বানান থেকে সাবধান, বানান জিনিসগুলো। আর একটা জিনিস মাথায় রেখো, উইথ ক্লুজের ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্স দুইটারই পরিবর্তন হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কথা, শুরুতে শূন্যস্থান হলে ক্যাপিটাল লেটার, মাঝখানে শূন্যস্থান হলে উইথ ক্লুজ ক্ষেত্রে কাজে লাগবে, মাঝখানে শূন্যস্থান হলে স্মল লেটার। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।